দক্ষিণ তৃণভূমির শেষ অঞ্চল দিয়ে মাহাদি উড়ে যাচ্ছে। মাহাদি নিচে খেয়াল করল বেশ কিছু গ্রাম ফাঁকা হয়ে রয়েছে। এই তৃণভূমি শেষ করলেই উত্তর তৃণভূমি পড়ে। সেখানের বেশ কয়েকটি গ্রামও সে একদম ফাঁকা দেখল। ঘরবাড়ি আছে, কিন্তু সেখানে কোনো জিনের বসতি নেই। মাহাদি নিচে নামল। নিচে নেমে সমস্ত জায়গায় একই অবস্থা দেখল। অধিকাংশ ঘরের ভিতরেই মাটির ভেতর থেকে ছিদ্র করা, এবং এই অঞ্চল এবং গ্রাম সম্পূর্ণটা ফাঁকা। এরকমটা কত মাস আগে থেকে চলে আসছে কেউ বলতে পারবে না, তবে এই অঞ্চলগুলো প্রায় ফাঁকা হয়ে এসেছে। মাহাদি কিছু বুঝতে পারছে না। এগুলো শুধুমাত্র দক্ষিণ তৃণভূমিতে নয়, উত্তরে এবং অন্যান্য সমস্ত জায়গায় এগুলো রয়েছে। ব্রাজিলের কয়েকটা জায়গায় সে এরকমভাবে দেখেছে, তবে এরকমভাবে মাটির ভেতর থেকে কারা এরকম জিনগুলোকে নিয়ে যাচ্ছে সেটাই তো মাহাদি কিছু বুঝতে পারছে না। সে ওইখান থেকে একটা ঘরের ভিতরে গেল। সে ঘরের ভিতরে একই কায়দা, চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে। মাহাদি পুরো গ্রামের অধিকাংশ জায়গায় ঘুরে ফেলল, কোথাও কোনো জিনকে দেখতে পেল না। এই অঞ্চলে আগে যে জিন থাকতো সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাহলে কি এরাও এখান থেকে তাদের বসতি শিফট করে অন্য জায়গায় নিয়ে গিয়েছে? মাহাদি তার ঘোড়ায় চড়ে আবার আসমানে উড়াল দিল। বেশ খানিক্ষণ ওড়ার পরে সে প্রায় দক্ষিণ তৃণভূমির শেষ মাথা এবং উত্তরের মাঝামাঝি পর্যায়ের একটা বড় হ্রদ পার হয়ে প্রায় উত্তর মেরুর কাছাকাছি চলে আসলো। এখান থেকে উত্তর মেরু খুব বেশি দূরে না। মাহাদির চোখে পড়ল পাহাড়ের ভিতরে বিশাল বড় একটা হ্রদ রয়েছে, এবং সেই পাহাড়ের চারপাশ বেষ্টিত শুধুমাত্র হ্রদ দিয়ে। এই বড় ভূমির ভিতরে আসার জন্য বড় একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে সেখানে, এবং সমস্ত জিনেরা এখানেই যেন বসবাস করছে দেখে বোঝা যাচ্ছে। এই হ্রদের চারপাশটা ঘিরে একটা গ্রাম গড়ে উঠেছে, এবং সেগুলো সদ্য এবং নতুন গ্রাম তৈরি করা সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই অঞ্চলে মাহাদি এর আগে কখনো আসেনি, কারণ এখানে কোনো জিনের স্থায়ী কোনো বসবাস ছিল না। কিন্তু ইদানিং এই অঞ্চলে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে। মাহাদি সঙ্গে সঙ্গেই সেখান থেকে নিচে নামল। মাহাদিকে নামতে দেখে সেখানের বেশ কিছু জিন সেখান থেকে সরে গেল, এবং তার বিশাল পক্ষীরাজ ঘোড়া তার ডানা মেলে সেই ভূমির উপর ল্যান্ড করল। সেখানে নামার পর গ্রামবাসীরা সকলে তার দিকে তাকিয়ে আছে। সকলে ভাবছে যে এখানেও হয়তো নতুন কোনো শয়তানের আবির্ভাব ঘটেছে। তারা পালিয়ে নিজেদের ঘরে যেতে লাগলো। মাহাদি সঙ্গে সঙ্গে সেখানে নামতেই সে সকলকে বলল, তোমরা ভয় পেও না, আমি কুরুলস রাজ্য থেকে এসেছি। আমি সেনাপতি হানিফার ডান হাত। তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি। তোমাদের কাছে কিছু জিজ্ঞেস করার আছে। আসলে তোমরা এরকম ভাবে পালিয়ে কেন এসেছো নিজের গ্রাম ছেড়ে? আর এখানে কোন কোন অঞ্চলের জিনেরা আছে আমাকে একটু বলো। কয়েকজন জিন তখন সামনে এগিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজনকে দেখে মনে হচ্ছে যে তিনি এই অঞ্চলের সর্দার। তিনি কাছে এগিয়ে এসে বললেন, আপনি এখন এসেছেন কিসের জন্য? এখন এসে কি করবেন? আমরা নিরাপদ স্থানে যখন পৌঁছে গিয়েছি তখন এসে আমাদের সাহায্য করতে চাইছেন? আপনার সাহায্য আমার কোনো প্রয়োজন নেই, আপনারা এখান থেকে চলে যান। এখন যে জায়গায় আছি সেই জায়গায় সর্বোচ্চ নিরাপদ আছি। আশা করি এই জায়গায় ওই শয়তানগুলো আসতে পারবে না। মাহাদি যখন তার কাছে এসে বললেন যে আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আপনাদের বার্তা আমাদের কাছে ঠিকমতো পৌঁছায়নি। আমিও পৌঁছানোর কাজে লেগে আছি। কারণ হচ্ছে আমি হানিফাকে বলেছি, তিনি এটাকে নজরআন্দাজ করছেন। আমি সমস্ত প্রমাণ এবং সমস্ত কিছু নিয়ে তারপর গেলেই হয়তো ওনারা কোনো অ্যাকশনে যাবেন। আর আপনারা নিজের ভূমি ছেড়ে এসেছেন। কেন ছেড়ে এসেছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। ওই জন্তুগুলোকে আমিও নিজ চোখে দেখেছি, কিন্তু ওইগুলো কি এবং কোত্থেকে আসলো এত বছর পর? একজন পৌর লোক বললেন, ওইগুলো তো আজকে নতুন না, অনেক বছর ধরেই আমি আমার অঞ্চলে দেখেছি। এর আগে অল্প ছিল, হয়তো বছরে 2 বছরে একবার আসতো, এসে 2-1জনকে ধরে নিয়ে চলে যেত, কিন্তু এখন রোজ হয়ে গিয়েছে। ওদের যন্ত্রণায় পুরো গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে। আমরা যে অঞ্চলে 1000 বছর ধরে বসবাস করতাম সেই অঞ্চল থেকে আমাদেরকে উচ্ছেদ হতে হয়েছে। কেন এমনটা হয়েছে কিছু বুঝতে পারছি না। আমাদেরকে এই জায়গা ছেড়ে খুব শীঘ্রই পালিয়ে যেতে হবে, হয়তো এখন যেখানে আছি এখান থেকেও। মাহাদি বলল, এমনটা কখনোই হবে না। আমি আপনাদের সঙ্গে আছি এবং সমস্ত কিছু আমি দেখব। আপনাদের সমস্যাগুলো আমি মহারাজ ইকবালের কাছে তুলে ধরব। আপনি দয়া করে বলুন কি সমস্যা। তখন সেই বৃদ্ধ লোকটি বললেন যে ওকে বলে দাও কি সমস্যা, বলে দাও। সর্দার দেখতে সেই লোকটি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে সেখানে বসলো। বসার পর বলল, কি শুনতে চান? আমাদের একটা জাতি নষ্ট হয়ে যাওয়ার কাহিনী শুনতে চান?
আমরা যেভাবে সেখান থেকে পালিয়ে এসেছি, প্রাণ নিয়ে এক প্রকার। মাহাদি বলল, হ্যাঁ আপনি বলুন। আমি জানি যে আপনি অনেক সমস্যা পুহিয়েছেন, আপনার পুরো গোত্রই, কিন্তু আপনি হয়তো এই কথা বললে আরো অনেক গোত্র বেঁচে যাবে, আরো অনেক কাবিলা বেঁচে যাবে, সেক্ষেত্রে আপনাকে এটা বলতেই হবে। সর্দার তখন বললেন, আজকে থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। তখন সলোমনের রাজ চলে এবং সবকিছু এরকমভাবেই চলছে। এই ঘটনা আজকে থেকে না, অনেক আগে থেকেই চলে আসছে। আমরা ছোটবেলায় দাদার মুখ থেকে শুনেছি এবং বাবার মুখ থেকে শুনেছি যে এরকমভাবে কিছু জিনিস মাটির নিচ থেকে আসে এবং এসে কয়েকটা জিনকে ধরে নিয়ে যায়। তবে সেটা 10 বছর 15 বছর একবার কি দুইবার হতো, কিন্তু বিগত 3-4 বছর আগে থেকে সেটার জন্য নিয়মিত হতে শুরু করেছে। আমাদের গ্রামগুলোতে থাকার জন্য দুষ্কর হয়ে পড়েছিল। একদিন হঠাৎ করেই খেয়াল করলাম যে মাটি কেঁপে উঠছে। আমি তখন মাঠে কাজ করছিলাম আমার ফসলের জমিতে, আশেপাশের সকলেও সেখানে ছিল। ফসলের জমি থেকে হঠাৎ করেই একটা বিশাল আকৃতির গর্ত সৃষ্টি হলো এবং সেই গর্তের ভেতর থেকে বিশাল আকৃতির এক পোকা, যার মুখের ভেতরটা একদম শত দাঁত দিয়ে ভরা, একদম গোল ঘোরানোর মতো দাঁত, এবং তার মুখটা একদম গোল আকৃতির। শুধুমাত্র তাই নয়, তার পুরো শরীরটা যেন সাপের মতো বিশাল আকৃতির। এবং সে জিনিসটা মাটির নিচে থেকে উপরে উঠে আসলো, উঠে এসে প্রায় মাটি থেকে কয়েক ফিট উপরে উঠে গেল। তা প্রায় 200-300 ফিট উপরে হবে। এত উপরে উঠে সে আমাদের কয়েকজন কৃষককে মুখের ভিতরে নিয়ে গিলে ফেলল। তার সঙ্গে আরো বেশ কিছু ছোট ছোট জন্তু ছিল। তাদের হাত পাগুলো অনেক বেশি ছিল, 6টা হাত 6টা পা ছিল, এবং সেই জন্তুগুলো এক একে করে মাঠের মধ্যে থাকা কয়েকজন লোককে নিয়ে সঙ্গে সঙ্গেই গর্তের ভেতরে ঢুকে গেল। তখন রাত ছিল। এই জন্তুগুলো রাতের বেলা আসে শুধুমাত্র, দিনের বেলা তারা কখনো আসে না। ওই সময়টাতে মাঠে খুব বেশি লোক ছিল না, এই কারণে হয়তো খুব বেশি লোকজন নিয়ে যেতে পারেনি। এই ঘটনার পর ওই এলাকার সবাই, মানে আমরা যেখানে থাকতাম, সকলে তখন সতর্ক হয়ে যায়। বলে কি যে নির্ঘাত কোনো শয়তান আমাদের জন্য এগুলো করছে, এবং এই জিনগুলোকে নিয়ে কোথায় যায় আজ পর্যন্ত আমরা বের করতে পারিনি। এরপরে আমাদের সকলে এখান থেকে সতর্ক হয়ে যায় এবং ওই বিষয়গুলো আস্তে আস্তে বাড়তে থাকে, আমাদের ঘরের ভিতর পর্যন্ত ঢুকে চলে আসে। ওই ছোট ছোট যে পোকাগুলো ছিল, ওই বড় বিচ্ছুটার শয়তান চেলা যারা, সেই চেলাগুলো আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের ইয়াং যেসব ছেলেপেলে বা যুবক লোক আছে তাদেরকে ধরে কোথায় নিয়ে যায় বলতে পারবো না, তবে মাটির নিচে কোনো একটা জায়গায় নিয়ে যায়। সেই জায়গায় ঢোকার সাহস আমাদের কখনোই হয়নি। এখন বলুন আমরা কি করতে পারি এসব বিষয়ে? অবশ্যই কিছু করার নেই। আমরা এই পানির অঞ্চলে ছাড়া আর কোথাও যেতে পারবো না, কারণ ওই পোকাগুলো নিশ্চয়ই পানির কাছাকাছি আসতে পারবে না। এটা আমরা বুঝতে পেরেছিলাম তারা যখন বৃষ্টির কবলে পড়েছিল। ওই দিন রাত্রেবেলা যখন তারা রাত বাইরে এসেছিল, ঠিক তখন আকাশ ফেটে বৃষ্টি আসলো এবং সেই বৃষ্টির পানি যখন তাদের গায়ে পড়লো, যেন তাদের গায়ে ফোসকা পড়লো, এরকম একটা অবস্থা। তারা সঙ্গে সঙ্গে এই গর্তের ভিতরে ঢুকে গেল। তার মানে বোঝা গেল যে তারা পানিতে ভয় পায় এবং পানির কাছাকাছি আসে না। এই জন্যই আমরা সকল কাবিলা মিলে এখানে চলে এসেছি। আমরা তো এসেছি অনেক মাস হয়েছে, এখনো অনেক কাফেলা এখন এইদিকে আসছে, যারা কিনা নিরাপদ তাদের পরিবার নিয়ে এখানে ফিরে আসছে। সব মিলিয়ে এই হচ্ছে পরিবেশ। এখন আপনি বলুন আপনাদের মহারাজ কি পদক্ষেপ নিয়েছে? মাহাদি তখন বলল, মহারাজ এই বিষয়ে কিছুই জানেন না, আর জানেন না বিধায় কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আর সলোমনের আমল থেকেই তো এই সমস্যা চলে আসছে। মহারাজ ইকবাল তো কিছুদিনই হলো সিংহাসনে বিরাজমান হয়েছে, অনেক বছর আগে থেকেই সমস্যাগুলো রয়েছে, তবে খুব গুরুতর ছিল না বলে এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামেনি কেউ, কখনো হয়তো কেউ কমপ্লেনও করেনি। তখন মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সকলের সঙ্গে কথা বলা উচিত, তবে তোমাদের সঙ্গে এসে কথা বলে আমার কাছে অনেক কিছু খোলাসা হয়েছে। আমি দেখি দ্রুত গিয়ে মহারাজার দরবারে এই সমস্যাটা বলি, নির্ঘাত তিনি সব কিছু সমাধান করবেন। ঠিক আছে? সেই জিনটা বলল কি, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে এসেছেন তার জন্য আমরা খুশি হয়েছি। তাই বলে মাহাদি সেখান থেকে তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে কুরুলুস রাজ্যের দিকে রওনা দিল, কারণ এই খবর অবশ্যই হানিফাকে জানাতে হবে এবং হানিফার পরে ইকবালকে, কারণ এটা অবশ্যই গুরুতর সমস্যা হয়ে পরবর্তীতে দাঁড়াবে। এখন যেহেতু এত বেশি হয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, সেহেতু অবশ্যই খুবই গুরুতর সমস্যা। এগুলো ভাবতে ভাবতেই মাহাদি কুরুলুস রাজ্যের দিকে ফুল গতিতে তার পক্ষীরাজ ঘোড়াটা চড়াতে লাগলো।
পুরো কুরুলুস রাজ্য যেন এক অন্যরকম সাজে সেজেছে। চারিদিকে অন্যরকম সব সাজবাতি দিয়ে এবং ফুল দিয়ে সাজানো। আজকে ইউসুফ এবং মায়ার বিয়ে। বিয়েতে প্রায় সকলে এসে উপস্থিত হয়েছে। এই দিনটার জন্য হয়তো অনেক বছর ধরে ইকবাল অপেক্ষা করছিল, কারণ তার ছেলে বড় হবে এটা নিয়ে তার এবং সায়রার অনেক বড় প্ল্যান ছিল। তাকে বিয়ে দিবে ধুমধাম করে। আজকে সেই দিনের অপেক্ষার অবসান ঘটেছে। চারিদিকে যেন অন্যরকম একটা উৎসবের মহল। কুরুলুস রাজ্যের আশেপাশে সবাই যেন এই বিয়েকে ঘিরে একটা অন্যরকম আমেজ এবং উৎসবে মেতে রয়েছে। বিয়েকে ঘিরে সমস্ত রাজ্য যেন একটা ওপেন করে দেওয়া হয়েছে এবং 3 দিনের হলিডের আয়োজন করা হয়েছে। চারিদিকে যেন মেলা বসেছে, কারণ এই পুরো বিশ্ব সম্রাট এবং মুসলিম জাহানের উত্তরাধিকারীর বিয়ে আজকে। সেহেতু আজকে কোনো অন্যরকম কিছু চলবে না এবং সমস্ত কিছু একদম খুলে দেওয়া হবে। গ্রামে গ্রামে বাচ্চা ছেলেরা দৌড়ে বেড়াচ্ছে। এলাকার সবার মধ্যেই যেন অন্যরকম একটা আমেজ সৃষ্টি হয়েছে। পুরো কুরুলুস রাজ্যের চারিদিকটা যেন ঝাড়বাতি এবং নানান ফুল দিয়ে সাজানো হয়েছে। যেখানে বিয়ে হবে সেই গার্ডেন এবং লন খুব সুন্দর করে সাজানো হয়েছে। হানিফা চারিদিকে তার সিকিউরিটি টিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ এই সমস্ত জায়গার সিকিউরিটির দায়িত্ব হানিফার রয়েছে। এখন অবশ্য কেউ তাদের উপর হামলা করতে আসবে না, তবুও পুরো সিকিউরিটি সিস্টেমটা খুব জটিল করার দায়িত্ব হানিফার উপর যেহেতু রয়েছে, সেহেতু হানিফা স্পেশাল টিম এ স্পেশাল টিম বি কে চারিদিকে লাগিয়ে রেখেছে। কুরুলুস রাজ্যের চারিদিকে হচ্ছে গিয়ে স্পেশাল টিম এ এবং বি হচ্ছে গিয়ে পুরো বিশ্বের ব্রাজিলের অন্যান্য জায়গায় যেসব জায়গা দিয়ে মূলত হামলা হতে পারে সেসব জায়গায় তাকে যাওয়ার জন্য অনুরোধ করেছে এবং সমস্ত জায়গায় যেন সমস্ত গার্ডেনরা ছড়িয়ে আছে। খানিকক্ষণ বাদে ইউসুফের সঙ্গে হানিফার দেখা হলো। হানিফাকে ইউসুফ বলল, চাচা তুমি এরকম করে দৌড়ে বেড়াচ্ছ কিসের জন্য? কিছু হবে না রে বাবা, আর আমি তো আছি। কি বিপদ হবে? কোনো বিপদ হবে না। শুধু শুধু তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করছো। এত সিকিউরিটির প্রয়োজন নেই। আমার বিয়ে পুরো এলাকার সকলকে দাওয়াত দিয়েছি, সকলে এসে খাওয়া দাওয়া করবে, আর সকল রাজ্যবাসী তো একটা অন্যরকম আমেজের মধ্যে দিয়ে যাবে। তুমি যদি সিকিউরিটি দিয়ে সেগুলো নষ্ট করে দাও তাহলে ওরা আমেজ করবে কিভাবে বলো তো? হানিফা তখন বললো, প্রয়োজন আছে, তুই এত কথা বলিস না, তুই বিয়ের আসরে যা। এখন পর্যন্ত বর না সেজে এরকমভাবে একটা খালি জামা পরে ঘুরে বেড়াচ্ছিস, তাড়াতাড়ি যা। খানিকক্ষণ পরে মায়া আসলো। মায়া এসে বললো, কি ব্যাপার ইউসুফ, তুমি এখনো যাওনি? আমার রেডি হতে কিন্তু বেশি সময় লাগবে না, আমি এখনই যাচ্ছি। আর এখানে এসেছিলাম, দেখছিলাম যে সমস্ত কিছু রেডি আছে কিনা। আমি তাড়াতাড়ি রংমহলে যাচ্ছি, এখানে সাজানোর জন্য সমস্ত টিম এসে পড়েছে। আমি কিন্তু গোসল করে সেজে খুব দ্রুত চলে আসবো, আর মেহমানরা আসতে খুব বেশি দেরি নেই। তখন একদম ভোর ভোর অবস্থা। এই ভোর ভোর অবস্থায় সকলেই একটা অন্যরকম আমেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সকালে অনেকেই আসবেন এবং সন্ধ্যার দিকে বিয়ের অনুষ্ঠান মূলত সম্পন্ন হবে। এখনো অনেক সময় বাকি আছে, এই জন্য ইউসুফ খুব বেশি তাড়াহুড়ো করছে না। সব মিলিয়ে তখন মায়া সেখান থেকে চলে গেল। বেশ খানিকক্ষণ পর ইকবাল সেখানে এসে বলল, হানিফা সমস্ত কিছু ঠিকঠাক আছে তো? আজকে খুব বড় একটা অনুষ্ঠান, কিন্তু আমার ছেলের বিয়ে। আজকে যদি সায়রা বেঁচে থাকতো তাহলে হয়তো সে নিজের হাতে সমস্ত কিছু করতো। সায়রার সঙ্গে আজকে একটু কথা বলা লাগবে এবং আমরা 3 জনই আজকে সায়রার সঙ্গে কথা বলতে যাব। অ্যানসেস্টর ট্রির চারপাশটা একটু পরিষ্কার করে রেখো, অনেকদিন সেখানে যাওয়া হয় না। আমি ভেবেছিলাম যাব, তবে আজকে সায়রার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতেই হবে, কারণ আজকে খুব বড় একটা অনুষ্ঠানের দিন। চারিদিকে যেন মহল এবং অনুষ্ঠানের তোড়ঝোড় চলছে। সব মিলিয়ে কুরুলুস রাজ্য যেন অন্যরকম একটা আমেজে মেতে আছে এবং একে একে করে সমস্ত অতিথি প্রার্থীরা চলে এসেছে। খানিকক্ষণ বাদে কোল্ডার এবং ফরটাস আসলো। এসে বলল, কি ব্যাপার ইউসুফ, অভিনন্দন তোমাকে, ফাইনালি তোমাদের বিয়েটা খেতে পারছি। ওয়াটারল্যান্ডের রাজা এসে যা বলেছিল সেটা সার্থক হচ্ছে। অনেকদিন পরে কুরুলুস রাজ্যে এত বড় একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি। এর আগে ইকবালের বিয়েতে এরকম একটা অনুষ্ঠান দেখেছিলাম, তবে সেই সময় এত জাঁকজমক বা এত আনন্দ লাগেনি। তবে তোমার বিয়েতে কিন্তু আমরা সকলে আনন্দ করব, ঠিক আছে? ইউসুফ তখন বলল, হ্যাঁ আপনারা তো করবেন, আপনারাই তো আমার ভবিষ্যৎ এবং আমাদের সমস্ত কিছু। আপনারা যদি আনন্দ না করেন তাহলে কারা করবেন? বেশ খানিক্ষণ পর ইকবাল আসলো। তখন বলল, আরে সম্রাট, আপনি চলে এসেছেন? তখন ইকবাল বলল যে হ্যাঁ, আর তোমাদের এত আসতে দেরি হলো কিসের জন্য? আজকে তোমাদের ভাস্তির বিয়ে, তোমাদের আসতে এত দেরি হয়? তোমরা এসে সমস্ত কিছু ম্যানেজ করবে, সমস্ত কিছু দেখবে, তারা তোমরা যদি দেরি করে আসো।
আর তোমরাই তো আমার সমস্ত কিছু। খানিকক্ষণ বাদে হিলল্যান্ডের বনরাজা আসলো, এসে বলল কি যে আরে ইকবাল সম্রাট, আপনি দেখি এখানেই আছেন। এসেই দেখা হয়ে গেল। সকলকে একে একে তাদের কক্ষ দেখিয়ে দেওয়া হলো, কারণ এখানে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হবে এবং সকলে 2 দিন এখানে থাকবেন এবং চারিদিকে একটা অনুষ্ঠানের মহল চলছে। খুব দূর দূরান্তে বাজনা বাজছে এবং সমস্ত জায়গায় সমস্ত জিনেরা যেন খুব দ্রুত সাজিয়ে ফেলেছে। এক এক করে সমস্ত মেহমানরা আসতে লাগলো, আর একটু পরেই হয়তো অনুষ্ঠানের মূল আকর্ষণ শুরু হবে। ইউসুফ তখন বলল কি যে চাচা, আমি একটু নিজের কক্ষে যাই, আর আমাকে তো রেডি হতে হবে, কালকে ঠিকঠাক মতো ঘুম হয়নি, একটু গিয়ে ঘুমাই, তারপর আমি আসবো। হানিফা তখন বলল, কি বলছিস, বিয়ের দিন ঘুমানো? এটা আবার কেমন কথা? মায়া এসে তোকে যদি দেখে তুই রেডি হোসনি, তাহলে তোকে একদম সেজবে ধরে, তাড়াতাড়ি যা। ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে চাচা, যাচ্ছি। ইউসুফ সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে তার নিজের কক্ষে আসলো। তার পরনে থাকা কাপড়গুলো খুলে ফেলল। ইউসুফের বুকের ভিতরে যে এবারটা চলছে সেটা সে কোনোভাবেই খুলতে পারে না, সেটা তার বুকের ভিতরে একদম ফিক্সড হয়ে আছে। মনে হচ্ছে কোনো একটা আলগা যন্ত্র তার বুকের ভিতরে লাগানো, কিন্তু না, এটা তাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে যে কোনোভাবে এটা তার বুক থেকে খোলা সম্ভব না। ইউসুফ তখন তার কক্ষে বিশ্রাম নিতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর হানিফা তার সমস্ত জিনদেরকে নিয়ে আশেপাশের সমস্ত জায়গায় সিকিউরিটির দায়িত্ব দেখতে লাগলো। কোনো জায়গায় কোনো সমস্যা হলে সে আগে ভাগে দেখে ফেলবে, এটাই তার মূলত হচ্ছে কি মূল সিকিউরিটি সিস্টেমের কাজ। ইকবাল সেখানে তখনও দাঁড়িয়ে আছে। হানিফা এসে বলল, মহারাজ সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ইকবাল তখন হানিফাকে বলল, হানিফা, আমাকে তোকে নিয়ে একটা জায়গায় যেতে হবে আজকেই। আমার অবশ্য সেটা নিয়ে খুব বেশি টেনশন হচ্ছে, কারণ আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান, তো যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে। আর আমি শুনেছি নাকি মেফো বেঁচে আছে এখনো, এটার জন্য আমার আরও বেশি টেনশন লাগছে, কারণ এটা মেফোর জন্য খুব বেশি জরুরি একটা জিনিস। হানিফা তখন বলল, কি বলছিস তুই, কিছু তো বুঝতে পারছি না। ইকবাল তখন বলল, আরে চল আমার সঙ্গে চল, তুই জানিস সমস্ত কিছু, আর শুধু শুধু নাটক করিস না, আমাকে যেতে হবে এখন। আমি জানি না সেই জায়গাটা এখন পর্যন্ত নিরাপদ আছে কিনা, তবে যদি আমি ভুল না ভেবে থাকি তাহলে এই জিনিসে কখনো সলেমান হাত লাগায়নি, কারণ সলেমান নিজেও বুঝতেও পারবে না যে জিনিসটা কত বেশি শক্তিশালী। ও জানেই না এটার বিষয়ে। আমাকে যেতে হবে এখনই, তাড়াতাড়ি চল তো। আসলে এটার বিষয়ে আমি ভুলে গিয়েছিলাম। আজকে এত বড় অনুষ্ঠান এবং চারিদিকে এত জিন দেখে তখন আমার মনে পড়লো যে আসলে ওইখানে যেতে হবে। ইকবাল তখন হানিফাকে নিয়ে কুরুলুস রাজ্যের মূল ভবনে চলে আসলো। মূল ভবন থেকে খানিকটা দূরে যেতেই সে খেয়াল করলো তার নিজের ভবন রয়েছে। সেই ভবনের ওই দিক দিয়ে গেলেও হয়, কিন্তু তাকে মূল ভবনের নিচে দিয়ে যেতে হবে। মূল ভবনের নিচে কারাগার রয়েছে। এখানে মূলত হচ্ছে গিয়ে বেশ কিছু স্পেশাল কয়েদিকে রাখা হয়, যেখানে ইকবাল বন্দী ছিল। ইকবাল ওই রাস্তা ধরে একদম সোজা নিচের দিকে নেমে গেল। মূল ভবনের পেছনের সাইডে কেউ আসা যাওয়া করে না, এখানে শুধুমাত্র রাজ্যের কাজ হয়, তাছাড়া তেমন কোনো কিছু হয় না। মূল ভবনের একদম পেছন সাইডে একটা সুড়ঙ্গ মতো রাস্তা আছে। সেই রাস্তার একমাত্র অ্যাক্সেস শুধুমাত্র ইকবালের কাছে আছে, তাছাড়া অন্য কেউ এটার অ্যাক্সেস কখনোই নিতে পারবে না। এর আগে ছিল রাজা কুরুলুসের হাতে। রাজা কুরুলুস নিজের হাতে ইকবালকে এটা দেখিয়েছিল, তবে এটা কি কখনো সম্রাট সলেমান ধরতে পেরেছিল? যদি পারে তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যেত। পারেনি, কারণ হচ্ছে পারলে নিশ্চয়ই মেফো বসে থাকতো না। অন্ধকারচ্ছন্ন সেই বড় গলির ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল। আশেপাশে মহল জুড়ে বেশ কিছু জিন ঘোরাফেরা করছে। ইকবাল তাদেরকে এড়িয়ে সেই অন্ধকারচ্ছন্ন জায়গায় চলে আসলো। হানিফা তখন বলল, ইকবাল তুই কই যাচ্ছিস, কিছু তো বুঝতে পারছি না। এরকম অন্ধকার জায়গা, এর আগে তো এরকম অন্ধকার জায়গা কোনোদিন দেখিনি, আর দক্ষিণ সাইডে এরকম জায়গা আছে সেটাই তো জানি না। আমাদের মূল ভবন তো আমি অনেক বছর ধরে যাতায়াত করি। বেশ খানিক্ষণ পরে ইকবাল একটা মশাল জ্বালালো। মশাল জ্বালানোর পর চারিদিকে শুধুমাত্র মাকড়সার জাল এবং নানান ধরনের পোকা দিয়ে ভরা। হানিফা তখন বলল, কোথায় যাচ্ছিস? ইকবাল তখন বলল, চুপ থাকতে এত কথা বলিস কিসের জন্য? তোকে আসতে বলেছি আস, আজকে এখানটায় যেতেই হবে, না হলে আমার মন খিচখিচ করবে। বেশ খানিক্ষণ পর কয়েকটা সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে আসলো। সেখানে আসার পর বিরাট এক মাকড়সা ঘেরা খুব বড় একটা দরজা সেখানে দেখতে পেল। হানিফা দেখে অবাক হয়ে গেল। এই রাজ্যের দক্ষিণ সাইডে এরকম একটা ঘর আছে সেটা তো কোনোভাবেই হানিফা এর আগে জানতো না। আর এদিক দিয়ে যে প্রবেশ করতে হয় সেটা সে সম্রাট কুরুলুসের কাছ থেকে শুনেছিল। তার নিজের মহল দিয়েও যাওয়া যায়,
তবে সেদিক দিয়ে সে আসলে যেতে অভ্যস্ত না বা কখনো যায়নি, এই জন্য মূলত এই রাস্তাটা বেছে নিয়েছে। হানিফা তখন জিজ্ঞেস করলো, ইকবাল এটা কোন জায়গা বলতো? এর আগে তো আমি কখনো এখানে আসিনি। ইকবাল তখন বলল, এত কথা বলিস কে রে? এটা হচ্ছে কি একটা গোপন সিক্রেট চেম্বার, এই রাজ্যের একটা খুবই গোপনীয় জায়গা। এখানে সাধারণত রাজদের কনফিডেন্সিয়াল যেসব জিনিস আছে সেগুলো রাখা হয়। সম্রাট কুরুলুস আমাকে এটা দেখিয়েছিল এবং এখানে আমি খুব গোপন একটা জিনিস লুকিয়ে রেখেছি। সে বিষয়ে তোকে বলেওছিলাম, সম্ভবত তুই ভুলে গিয়েছিস। আর আমার সঠিক মনেও নেই যে তোকে বলেছিলাম কিনা, অনেক বছর আগেরকার ঘটনা। তারপর সেই দরজার ভেতরে ইকবালের হাত রাখতেই দরজাটা যেন আলো হয়ে নড়ে উঠল এবং দরজার চারপাশে একটা অন্যরকম আলো দিয়ে দরজার ভেতরে খটখট শব্দ হতে লাগলো, যেন অনেক বছর পর খোলা হচ্ছে, এই জন্য জিনিসটা একদম ছেদলে আছে। বেশ খানিক্ষণ পর দরজাটা খুলে একটা বিরাট আকৃতির আলো ভেতর থেকে বেরিয়ে আসলো। আলোটা ছিল বেশ কনফিডেন্সিয়াল আলো। তারপর সেই সিঁড়ি সামনে দিয়ে আরো যেন লম্বা হতে লাগলো। একটা একটা করে যখন পা ফেলছিল সিঁড়ি যেন সামনের দিকে আরো বাড়ছিল। এখানকার সিঁড়ি এরকম ভাবে তৈরি। তারা বেশ খানিকটা নিচে নেমে গেল এবং নিচে নেমে যাওয়ার পর একটা শুনশান এবং খুব অদ্ভুত জায়গায় তারা পৌঁছে গেল। সে জায়গায় শুধুমাত্র চেম্বার আর চেম্বার। এত চেম্বার ইকবাল এখানে তৈরি করেছে নাকি অন্য কেউ তৈরি করেছে সেটাই বুঝতে পারছে না হানিফা। হানিফা তখন বলল, এটা কোন জায়গা? এরকম জায়গা তো এর আগে দেখিনি। এত ছোট ছোট ঘর কিসের জন্য? কোন জায়গায় সেই জিনিসটা রাখা সেটা শুধুমাত্র ইকবাল জানে এবং ইকবাল সাংকেতিক চিহ্নের মাধ্যমে সেটা মুখস্থ করে রেখেছে। চারিদিকটা অন্ধকারচ্ছন্ন, মশালার আলোতে পুরোপুরিভাবে সমস্ত জায়গা দেখা যাচ্ছে না। খানিক্ষণ বাদে হানিফা আরেকটা মশাল ধরালো। সেই মশাল ভেতর দিয়ে এবং সেই সুড়ঙ্গ রাস্তা ধরে ইকবাল এবং হানিফা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। খালি ছোট ছোট ঘর এবং চারিদিকে বেশ পুরাতন, অসংখ্য বছর এই চেম্বার খোলা হয় না। অনেকটা রাস্তা পের হবার পর সেখানে সামনে আরেকটা বড় দরজা দেখতে পাওয়া গেল, তবে একটা বুলবুলায়ের মতো। সেই দরজা দিয়ে ভিতরে ঢুকতেই আরো প্রায় 40-50টার মতো দরজা হানিফার সামনে আসলো। সে দেখে একদম চমকে গেল, বলল কি যে এতগুলো দরজা, এত দরজার ভিতরে কোনটা সঠিক দরজা সেটা কিভাবে খুঁজে বের করবো? ইকবাল, তুই আমাকে কোথায় নিয়ে আসলি বলতো? ইকবাল তখন বলল, আরে চুপ থাক, এত কথা বলিস কিসের জন্য? চল তোকে বলছি। এর মধ্যে থেকে সঠিক দরজা খুঁজে বের করতে হবে। সঠিক দরজা শুধুমাত্র সেই চিনতে পারবে যে কিনা এই জিনিসটা এখানে রেখেছে। এটা একটা অনেকটা লকারের মতো। প্রত্যেকটা দরজায় একটা করে লকার আছে, কিন্তু মূল এবং সঠিক দরজা যেটা সেটা শুধুমাত্র আমিই দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। আর যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে বুঝতে হবে যে সে এই জিনিসটা দেখেছে করতে। যেমন তুই দেখেছিস। তুই যদি দেখিস যে আমি এখানে ঢুকেছি, তার মানে তুই পরের বার আসলে এটা খুঁজে বের করতে পারবি। দেখ দরজাগুলো কেমন র্যান্ডমলি একবার এদিকে সরছে একবার ওইদিকে সরছে। হানিফা এই প্রযুক্তি দেখে অবাক হয়ে গেল, বলল, আমাদের রাজ্যে এরকম প্রযুক্তি আছে সেটাই তো জানতাম না। এটা ক্যান্টিলিয়া তৈরি করে গিয়েছিল? বাপরে বাপ, কিন্তু এটার ভিতরে কি আছে? হানিফা তখন এটা বলতেই ইকবাল বলল, শোন, এটার ভিতরে খুবই দামি এবং গোপনীয় একটা জিনিস আছে, যেটা কিনা আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য খুব বেশি যথেষ্ট। এটার ভিতরে একটা খুব গোপন জিনিসটা হচ্ছে আলকিসের কথা মনে আছে তোর? এটা বলেই ইকবাল নিচে থেকে একটা লিভার উপরের দিকে টান দিল। একটা চুম্বকের মতো আলো একটা দরজার ওপর থেকে জ্বলে উঠল। হানিফা তখন বলল, কি ব্যাপার, এটা কি হচ্ছে? আর কিসের বই? আর আলকিসের কথা তো অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না? ওই শয়তানটার কথা মনে থাকবে না আবার? ওর সঙ্গেই তো আমি কয়েকবার ওঠা বসা করেছি। ও একবার আমাকে ধরেই ফেলতে গিয়েছিল। তারপর কি হয়েছে? একথা বলতেই সেই ম্যাগনেটিকের মতো দরজাটি ইকবাল এবং হানিফাকে সামনের দিকে টেনে নিয়ে গেল এবং সেই দরজার ভেতর দিয়ে ইকবাল এবং হানিফা খুব দ্রুত গতিতে ছুটতে লাগলো, যেন মনে হচ্ছিল আলোর বেগে তারা ছুটছে একটা লুপের মধ্যে দিয়ে। আচমকা তারা একটা খুব শুনশান রুমের ভিতরে প্রবেশ করলো। সেই রুমের চারপাশটা একদম স্যাঁতসেঁতে এবং খুব অদ্ভুতভাবে গুহার মতো, মাটির অনেক নিচে। কুরুলুস রাজ্য থেকে প্রায় কয়েক হাজার ফিট নিচে চলে এসেছে। জায়গাটা বেশ স্যাঁতসেঁতে এবং ঠান্ডা। আশেপাশে নতুন পানির ফোয়ারা দেখা যাচ্ছে, মানে পানির প্রবাহ এখানে বোঝা যাচ্ছে। তখন হানিফা আবার বলল, কিন্তু আলকিসের কথা কিসের জন্য এখানে আসছে? আর এটা কোন জায়গা বলতো? ইকবাল তখন বলল, ইউক্যালিপটাস নদীর নাম শুনেছিস? তখন ইকবাল এই কথা বলতে হানিফা বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু সেই নদীর সাথে এটা সম্পর্ক কি? ইকবাল তখন বলল, এটা সেই নদীরই অংশ এবং সেই নদীর প্রবাহ। আমরা এখন
পৃথিবীতে নেই, মানে আমাদের জগতে নেই, মানুষের জগতে চলে এসেছি। এবং এটা খুব কনফিডেন্সিয়ালভাবে মানুষের জগতের ইউক্যালিপটাস নদীর সঙ্গে সংযুক্ত করা। এটা খুবই গোপনীয় একটা চেম্বার। এটা আমাকে কুরুলুস রাজ্যের রাজা কুরুলুস তখন দেখিয়েছিল যখন তিনি আমাকে বলেছিলেন যে কখনো যদি কোনো কনফিডেন্সিয়াল জিনিস লুকানোর প্রয়োজন হয় তুমি এইখানে চলে এসো এবং এটার অ্যাক্সেস তোমাকে আমি দিয়ে যাচ্ছি। এটা উনি কেন করেছিলেন জানি না, তবে ওই সময় এটার ব্যবহার আমি কখনো করিনি। সবার শেষে উনি মারা যাওয়ার পর এটা ব্যবহার করার প্রয়োজন পড়েছিল। এই জায়গাটা খুবই কনফিডেন্সিয়াল। আমি তোকে নিয়ে আসলাম। আমার ধারণা যে আমি মারা যাওয়ার পর এটা আমি ইউসুফকে দিয়ে যাব এবং তুই এইসব বিষয়ে জানলি, সমস্যা কি? আর মূলত আমি তোকে এখানে এই জন্য নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোকে দেখানো হবে এবং সেই জিনিসটা হচ্ছে ওই যে দেখ দূরে জলজল করতে থাকা ওই জিনিসটা সম্পর্কে তুই জানিস এবং তোকে এর আগেও আমি বলেছি। হানিফা তখন বলল, ওই জিনিসটা কি সেটাই তো বুঝতে পারছি না। তখন ইকবাল বলে উঠল, ওইটা হচ্ছে আলকিসের মহাশক্তিশালী সেই বইটি, যেটা দিয়ে বড় শয়তানকে হত্যা করেছিলাম। সেদিনকে যুদ্ধ শেষ হয়ে যাবার পরে যখন বড় শয়তান মারা গেল এবং ক্যান্টিলা সেখান থেকে পালিয়ে গেল, আমি খেয়াল করলাম যে বইটার মাধ্যমে আমি ওকে মেরেছিলাম সেই বইটা হঠাৎ করে জলজল করছে এবং খুব আলোকিত একটা বস্তুতে পরিণত হয়েছে। সেই বইয়ের চারপাশে যেন অন্যরকম একটা বেষ্টনী সৃষ্টি হয়ে গিয়েছে এবং বইটার সঙ্গে একটা অন্যরকম ক্ষমতার উৎস সৃষ্টি হয়ে গিয়েছে। আমি যখন বইটা ধরলাম, ধরার সঙ্গে সঙ্গেই আমার হাতটা যেন ঝলসে গেল। তার মানে বোঝা গেল এই বইটা বড় শয়তান মারা যাওয়ার পরপরই তার সকল শক্তি এই বইটার ভিতরে ঢুকে গিয়েছে এবং আলকিস এটাই চাচ্ছিল। এটা একটা টুইস্ট, সেটা তুই বুঝতে পারবি না। এবং আলকিস আমাকে দিয়ে এটাই করতে চাচ্ছিল যে আমি যাতে বড় শয়তানকে মেরে ফেলি এবং ও যাতে ওর বইটা পেয়ে ও কুরুলুস রাজ্যের সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। কিন্তু মূল বিষয় হচ্ছে গিয়ে আলকিস এটা ভাবতেই পারেনি যে ক্যান্টিলিয়াই তাকে মেরে ফেলবে। সেদিন যখন আমি বড় শয়তানকে হত্যা করছিলাম তখন আলকিস দূরে দাঁড়িয়ে তার পুরো ক্ষমতা পাওয়ার জন্য সমস্ত কিছু করছিল। আর আলকিস কে সেটা তুই জানলে অবাক হবি। আমি সমস্ত বিষয় সম্পর্কে খোঁজ করেছি। তুই যদি বিষয় সম্পর্কে জানিস সত্যি তুই অবাক হবি। তুই এত বছর ওইখানে থেকে যা খুঁজে না বের করতে পেরেছিস, আমি নিজে কয়েক সপ্তাহ মাত্র গবেষণা করে তার থেকে বেশি তথ্য খুঁজে বের করতে পেরেছি। হানিফা তখন কিছুই বুঝতে পারছে না। আমি কিছু বুঝতে পারছি না রে ইকবাল, আবার একটু গুছিয়ে বলতো। ইকবাল তখন বলতে লাগলো, এই বইটাই হচ্ছে সকল ক্ষমতার উৎস। একদম গোড়া থেকে বললে বুঝতে পারবি। তখন প্রায় 1600 কিংবা 1700 শতাব্দীর কাহিনী। আলকিস তখন কুরুলুস রাজ্যের সীমানা বেষ্টিত অঞ্চলে সবসময় ডরা ডালত এবং নজর রাখত এবং মানুষের সব থেকে বড় এজেন্ট হয়ে কাজ করত। আজকে থেকে প্রায় 400 বছর কিংবা 500 বছর আগের কাহিনী। সে ক্যান্টিলিয়ার একজন অ্যাক্টিভ এজেন্ট হিসেবে কাজ করত এবং বড় শয়তানের সব থেকে কাছের লোক ছিল আলকিস। কারণ আলকিসের মধ্যে এমন কিছু বিষয় ছিল এবং কালো জাদু করে সে বড় শয়তানের দরজা হাসিল করেছিল, যার কারণে বড় শয়তান তাকে সবসময় বড় বড় প্রায়োরিটি দিত এবং বড় শয়তানের মূল যে আবাসন আছে সেই আবাসনে ঢোকার পারমিশন তাকে দিল। আলকিস সেখানে পৌঁছানোর পর বড় শয়তানের মেয়ে ছিল একটা পরী মেয়ে। সেই পরী মেয়ের সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেটা বড় শয়তানই পছন্দ করেই আলকিসকে বিয়ে দেয় এবং একটু একটু করে আলকিস প্রায় সমস্ত শক্তি একটা বইয়ের ভিতরে সংরক্ষণ করতে শুরু করে। এটা সে এক প্রকার ক্ষমতার অপব্যবহারই করে, কারণ সে বড় শয়তানের জামাই ছিল এবং সমস্ত কিছু মিলিয়ে ক্যান্টিলিয়া তার উপর বেশ কিছু হিংসা করত। এবং শুধুমাত্র হিংসাই না, আলকিস একজন সাধারণ মানুষ হয়ে সে ক্যান্টিলিয়ার বরাবর করতে চাইত। এবং একটা সময় এমন হলো যে গোপনভাবে আলকিস এমনভাবে একটি বই তৈরি করেছিল যে বইটি কিনা সকল ক্ষমতার উৎস ছিল এবং সমস্ত কিছু সে ওইখান থেকে নিয়ন্ত্রণ করত। আলকিসের সন্তান মানে মেফো হওয়ার পরে তার মা বেশ কয়েক বছর পরে মারা গেল। মারা যাওয়ার পর মূলত আলকিসকে দোষী সাব্যস্ত করে বড় শয়তান তাকে ক্যান্টিলিয়া থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে অবশ্য মেফো তার সঙ্গেই বড় হয়েছে এবং তার আশেপাশেই থেকেছে সবসময়। আর সব থেকে বড় কথা, বড় শয়তানের মেয়ে মারা যাওয়ার পর থেকেই আলকিস এই রাজ্যের সিংহাসনের উপর একটা লোভ ছিল, কারণ বড় শয়তানের একটাই মেয়ে ছিল। যদি আলকিসকে এই সিংহাসন দিতে হয় সেই ভয়ে বড় শয়তান তাকে এখান থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে কয়েকশো বছরের সাধনার ফলে বড় শয়তানের মূল যে শক্তির উৎস সেটা
আলকিস বের করে ফেলতে পারে এবং বের করে সে সমস্ত কিছু তার বইয়ের ভিতরে এমনভাবে খোদাই করে যে জিনিসটা কিন্তু একদম ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায় এবং শুধুমাত্র সেটা আলকিসের কথা মেনে চলত এবং সে সমস্ত শক্তি উৎস সংগ্রহ করে ফেলেছিল। মাঝখানে আমি এসে তাদেরকে বাগড়া দেই এবং আমি যেন সকলের পথের কাঁটা হয়ে উঠি। সকলে তখন আমাকে ভয় পেতে শুরু করে এবং আলকিস আমাকে মারার জন্য অনেক কিছু করেছে, কারণ তার পথে বাধা একমাত্র আমি ছিলাম। আমি না থাকলে সে এতদিনে ক্যান্টিলিয়া সহ পুরো কুরুলুস রাজ্যের রাজা হয়ে যেত এবং পুরো মুসলিম জাহানের সম্রাট হয়ে যেত এবং একজন মানুষ হয়ে সে অমরত্ব লাভ করে পুরো বিশ্বের মুসলিম এবং জিন সাম্রাজ্যের উপর বিস্তার করত এবং শয়তানি কার্যক্রমতে পুরো বিশ্ব ভরে ফেলত। কিন্তু আমি সেটা হতে দিইনি। যেদিন ফাইনাল যুদ্ধ লাগলো সেদিন মূলত আলকিসের ধারণা ছিল যে আমি বড় শয়তানকে মেরে ফেলবো এবং বড় শয়তানের সমস্ত শক্তি তার বইয়ের ভিতরে চলে আসবে এবং তার বই তো আগে থেকেই পাওয়ারফুল ছিল। তখন সে চাইলে ক্যান্টিলিয়া হোক আর যাই হোক, যেভাবেই হোক না কেন, তাদের সকলকে এমনিতেই মেরে ফেলতে পারবে, সেহেতু তার আর কোনো সমস্যা হবে না। ও সবসময় এটার জন্যই অপেক্ষা করেছিল এবং বড় শয়তানকে যাতে আমি মারতে পারি সেজন্য তার বইটি আমার কাছে খুব যত্ন সহকারে পাঠিয়ে দিয়েছিল, যাতে করে আমি এটার সাহায্যে বড় শয়তানকে মারতে পারি। এটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি, কিন্তু সেটার সমস্ত কিছু বুঝতে পেরে গিয়েছিল ক্যান্টিলিয়া এবং ক্যান্টিলিয়া বুঝতে পেরেই হয়তো আলকিসকে সেই যুদ্ধের ভেতরেই তার নিজের হাতে হত্যা করেছিল এবং সকলে মনে করে যে আলকিসকে আমি অথবা আমার শ্বশুর মশাই মেরেছেন, কিন্তু আসলে ঠিক তা না। আলকিসের বাড়া হাতে ছাই দিয়েছিল ক্যান্টিলিয়া এবং ক্যান্টিলিয়া সেই বইটা নিয়ে এখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু যুদ্ধ শেষ হবার পরে যখন সে দেখতে পেল যে সে নিজের প্রাণী সংশয় রয়েছে, যদি সে বেশিক্ষণ এখানে অবস্থান করে তাহলে সে এখান থেকে হয়তো বেঁচে ফিরতে পারবে না, এই জন্য সে বইটা ফেলে এখান থেকে পালিয়েছিল। এবং বড় শয়তান মারা যাওয়ার পর যখন সকলে যুদ্ধ থামিয়ে আমার দিকে তাকিয়েছিল, আমি তখন খেয়াল করলাম সেই বইটি জলজল করছে এবং বইটার ভিতরে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। এটা আমি তখনও বুঝতে পারিনি। আমি সেটা সঙ্গে সঙ্গেই একটা কালো কাপড়ে পুরে আমার পকেটের ভিতরে রেখে দিই। পরবর্তীতে আমি রাজা হওয়ার পর এইসব বিষয় নিয়ে বেশ একটা গবেষণা করেছি এবং এই তথ্য আমি বের করতে পেরেছি। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকেই পুরো কুরুলুস রাজ্যের সিংহাসনের যখন আমি বসলাম, আমি অনেক অনিয়ম দুর্নীতি দেখেছি, কিন্তু এই জিনিসটার মতো পাওয়ারফুল জিনিসের আগে আমি কখনো দেখিনি। খুবই পাওয়ারফুল এবং খুবই গবেষণার সাথে প্রায় কয়েকশো বছর মেহনত করে আলকিস এই জিনিসটি বানিয়েছিল। আমার ধারণা মেফো যেহেতু বেঁচে গিয়েছে, এই জিনিসটি সম্পর্কে সে নিশ্চয়ই জানতে পারবে, আজকে হোক বা যেদিন হোক। তবে এই জিনিসটি এখান থেকে কোনোভাবেই কখনো বের করা যাবে না। এই জিনিসটি খুবই কনফিডেন্সিয়াল ওয়েতে এখানে রাখা হয়েছে এবং এটা শুধুমাত্র তুই এবং আমি জানি, আর কেউ জানে না এখন পর্যন্ত। আর কেউ কাউকে আমি জানাইনি, এতদিন শুধুমাত্র আমি একা জানতাম। তবে তোকে আমি জানিয়ে দিলাম, যাওয়ার সময় আমি ইউসুফকেও জানিয়ে যাব। এই জন্য দেখ দূরে জিনিসটা কিভাবে চলছে, এই জন্য এটা এত কনফিডেন্সিয়ালভাবে এত গোপন জায়গায় রাখা। সেহেতু আমি ভয়ে আছি এই জিনিসটা যদি কারো হাতে পড়ে যায় তাহলে হয়তো পুরো বিশ্ব আবার কোনো সাধারণ কবলে পড়ে যাবে। এই জিনিসটাকে আমি একবার ধ্বংস করতে চেয়েছি, কিন্তু কোনোভাবেই জিনিসটা ধ্বংস হয় না এবং এই জিনিসটাকে নষ্ট করা কোনোভাবেই সম্ভব না। এটা যেন অন্যরকম একটা পাওয়ারের উৎস, যেটা কিনা আমাকে এখনো চিন্তিত করে তোলে। এই জন্য এই জায়গায় এটাকে রেখেছি, যাতে করে কেউ খুঁজে না পায়। তোর কি মনে হয় কেউ খুঁজে পাবে? হানিফা তখন বলল, আমি এত বছর ধরে কুরুলুস রাজ্যের সাথে হয়ে কাজ করছি, আর ক্যান্টিলিয়া রাজ্যে আমি কয়েক বছর কাটিয়েছি। সব মিলিয়ে এরকম গোপন তথ্য যে কোথাও লুকিয়ে থাকতে পারে সেটা একমাত্র ইকবালের ব্রেন থেকে ছাড়া আর কারো ব্রেন থেকে বের হতে পারবে না। সত্যি ইকবাল, তুই অনেক বুদ্ধিমান এবং তোর মতো বুদ্ধিমান ব্যক্তি আমি কোনোদিন দেখিনি। তুই আসলে খুবই বুদ্ধিমান, এই জন্যই তোকে অনেক বেশি ভালো লাগে আমার। এই জন্যই তুই এই রাজ্যের জন্য একদম পারফেক্ট একজন মানুষ। আমি জানি তুই মানুষ হয়ে একটা জিন রাজ্য শাসন করছিস এবং তোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে বলেই এই জিন রাজ্য শাসন করছিস এবং পুরো মুসলিম বিশ্বজাহানের সম্রাট। এটা আসলে খুবই গর্বের বিষয়। আমি জানি এটা কিছু হবে না এবং এটা এখানেই থাকুক, এটা আজীবন এখানে বন্ধ থাকুক, কোনো কিছু এটাকে ছুঁতে পারবে না। আর মেফো জীবনে এখানে আসতে পারবে না। এখানে আসার রাস্তা তো মাত্র একটাই, তাই না? ইকবাল তখন বলল, না, এটা আমার নিজের যে মহল আছে সেই মহলের নিচেও আসা যায়, মানে আমি যেখানে থাকি। আরও কয়েকটা রাস্তা আছে, তবে সেগুলো সব বন্ধ করা পার্মানেন্টলি। তবে এই জায়গাটা শুধুমাত্র খোলা এবং এই জায়গার অ্যাক্সেস শুধুমাত্র আমার কাছে আছে। তবে আমি শঙ্কায় আছি, এই জিনিসটা যদি কোনোভাবে বাইরে বেরিয়ে যায় তাহলে আমি হয়তো এই রাজ্যকে আর কোনোদিন বাঁচাতে পারবো না, কারণ এটা এবার থেকেও বেশি শক্তিশালী আমার কাছে যতটুকু মনে হয়, যেটা ইউসুফের কাছে এখন আছে।
যাই হোক, চল উপরে যাই, জিনিসটা যেহেতু নিরাপদে আছে আমাদের এখান থেকে বের হতে হবে। এখানে আমরা খুব বেশিক্ষণ থাকলে আমি নিঃশ্বাস নিতে পারি না, মাটির খুব নিচে তো, আমার এখনই কেমন যেন লাগছে। তারপর হানিফা বলল, আচ্ছা ঠিক আছে। হানিফা এবং ইকবাল তখন উপরের দিকে উঠে আসতে লাগলো। এই জিনিসটা খুবই কনফিডেন্সিয়াল ওয়েতে ইকবাল রেখেছে, কারণ এই জিনিসটা শয়তানের খুব বড় একটা উৎস এবং খুবই শক্তিশালী জিনিস, যেটা কিনা পৃথিবীতে আবার উত্তপ্ত কোনো কিছু তৈরি করতে পারে, যা কিনা পৃথিবীর পুরো মুসলিম জাহানের জন্য অবশ্যই খুবই হিতকর হতে পারে। হানিফা এবং ইকবাল উপরের দিকে উঠে আসতে লাগলো অন্ধকার সেই গলি ধরে। মেফো জঙ্গলের একটা বেষ্টনীর ভেতরে বসে আছে। সামনে বিশাল আকৃতির সমুদ্র দেখা যাচ্ছে। এইখান থেকে এই আর্কটিক সাগর খুব ইজিলি দেখা যায়। পুরো অঞ্চল জুড়েই যেন তার একটা অন্যরকম মায়া কাজ করছে। এই অঞ্চলে সে অনেক মাস এসেছে, এখন সে খানিকটা সুস্থ। তার আশেপাশের সমস্ত কিছু সে দেখলেই তার অতীতের কথা মনে পড়ে যায়, তার বাবা আলকিসের কথা মনে পড়ে যায়। তার বাবা যে মহাশক্তিশালী জিনিসটা তৈরি করেছিল, সেই জিনিসটা কি আদতেও আছে, কোথায় আছে? ওই লোকটি যে কথা বলল, সেই হিসাবে তো জিনিসটি কুরুলুস রাজ্যের কোথাও একটা আশেপাশে থাকার কথা, কিন্তু সেটা সে উদ্ধার করবে কিভাবে? কারণ তার হাতে এখন শক্তি নেই। সে শক্তি সঞ্চয় করবে কিভাবে? তার কাছে মাত্র 2টা জিন আছে, আর সেই সমস্ত কালো শক্তি সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। মেফো বেশ খানিকটা আপসেট হয়ে সেখানে বসে আছে। খানিক্ষণ বাদে সেই 2জন চেলা জিন তার কাছে উপস্থিত হলো। বলল কি যে, মেফো, আপনি এখানে বসে আছেন, আপনাকে পুরো লোকটি ডাকছেন এবং নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। সেই 2টো জিন একদম সুস্থ হয়ে গিয়েছে, এমনকি মেফো সুস্থ হয়ে গিয়েছে। মেফোর যে হাতটি কেটে ফেলার মতো উপক্রম হয়ে গিয়েছিল, সেই হাতটি কোনো এক অলৌকিক জাদুর মাধ্যমে যেন সেরে উঠেছে এবং আগের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মেফো এখন বাম হাতে সম্পূর্ণ শক্তি পায় এবং সম্পূর্ণভাবে সে সবকিছু করতে পারে। তবে তার আগের শক্তিটা নেই। সে চাইলেই এখন অসংখ্য জিন নিয়ে একসঙ্গে উঠতে পারে না। তার সঙ্গে মাত্র 2টা জিন আছে, কারণ আগের সমস্ত জিনগুলো মারা গিয়েছে এবং তার শক্তি প্রায় 98% পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এগুলো সে পুনরায় ফিরে পাবে কিভাবে, সেটা সে বুঝতে পারছে না। আগে সে চাইলে একা একা উঠতে পারত, কিন্তু এখন সে চাইলে উঠতেই পারে, কিন্তু ওই 2জন জিনের সাপোর্ট ছাড়া। সে হাঁটতে পারে, একদম স্বাভাবিক সাধারণ মানুষের মতো হয়ে গিয়েছে। এই শক্তিটা সে হারিয়েছে শুধুমাত্র ইউসুফের জন্য। ইউসুফকে সে কোনোভাবেই ছাড়বে না এবং মেফো অবশ্যই ইউসুফকে দেখে ছাড়বে। এটার জন্যই সে যেন ওয়েট করে আছে অসংখ্য বছর ধরে। সে পুরো কুরুলুস এবং ক্যান্টিলিয়ার উপর নিয়ন্ত্রণ নেবেই এবং তার বাবার শেষ মহাশক্তিশালী জিনিসটা তাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু এই শক্তি দিয়ে কিভাবে? সে সঙ্গে সঙ্গে জোরে একটা চিৎকার মেরে উঠল, কারণ সে তার বাবাকে মাকে হারিয়েছে। তার মা দেখতে কত সুন্দর ছিল ছোটবেলায়, তার মার চেহারা মাঝে মধ্যে সে মনে পড়ে। তার মানে এত বছর পর, জন্মের প্রায় 200-300 বছর পর সে তার মায়ের পরিচয় জানতে পারল। তার মা বড় শয়তানের মেয়ে ছিল এবং তার মা নাকি খুবই সুন্দরী ছিল। বড় শয়তান তার মেয়েকে খুব আদর যত্ন করত এবং এই পুরো সিংহাসনের উত্তরাধিকারী সে নিজে। সে এখন ঠিকই বুঝতে পেরেছে, কারণ ক্যান্টিলিয়া এই সিংহাসনের উত্তরাধিকারী হয় কিভাবে? নিশ্চয়ই বড় শয়তান এই পুরো সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিল এবং তার নানা সে। বড় শয়তানের যেহেতু তার নানা, তাহলে এই পুরো সিংহাসনের উত্তরাধিকারী এখন তার, সেহেতু তাকে এটা ভার গ্রহণ করতে হবে। মেফোর সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে চিৎকার মেরে উঠল। তারপর সে সেখান থেকে উঠে হেঁটে চলে আসলো সেই জায়গায় যেখানে সেই বড় লোকটি বসে থাকে, সেই বড় ছাউনিওয়ালা বটগাছের নিচে। সেখানে বসে সে বড় লোকটিকে বলল, আমি সেই জিনিসটা খুঁজে পাবো কিভাবে? সে বৃদ্ধ লোক মানে আলকিসের বন্ধু বলল, সেটা কোথায় আছে আমি নিজেও বলতে পারবো না, তবে কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার শক্তি পুনরায় বের করতে হবে। তোমাকে সুস্থ হয়ে এখান থেকে যেতে হবে একটা জায়গায়। সেখানে গেলেই তুমি হয়তো সেই জিনিসটা কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে এবং তাদের সঙ্গে তুমি দেখা করো। যদিও তারা তোমাকে দেখলে খুব বেশি একটা খুশি হবেন না, তবে আমি জানি উনি সমস্ত বিষয় সম্পর্কে জানেন এবং তোমার পরিচয় সম্পর্কেও জানেন। এজন্যই মূলত তোমাকে উনি খুঁজে বেড়াচ্ছেন। তোমাকে ওনাদের কাছে ধরা দিতে হবে। ওদের কিছু এজেন্ট তোমাকে আলাস্কার সমস্ত জঙ্গলগুলোতে খুঁজে বেড়াচ্ছে। আমি জানি যে তুমি ওদের কাছে যদি ধরা দাও এবং সেখানে গিয়ে ওদের কাছে যদি ওদেরকে লোভ দেখাও, তাহলে ওরা নিশ্চয়ই তোমার ক্ষমতা অবশ্যই ফিরিয়ে দিবে। ক্ষমতা ফিরিয়ে না দিতে পারলেও তোমাকে এমন কিছু ক্ষমতা দিবে যেটা দিয়ে তুমি অন্তত পক্ষে চলে ফিরে বেড়াতে পারবে। এখন তো তোমার অবস্থা যা,
তুমি এই দুজন বৃদ্ধ জিন ছাড়া চলতে পারো না, আর ওরা তো বৃদ্ধ হয়ে গিয়েছে। ওরা তোমাকে কতটুকুই বা প্রোটেকশন দিবে? তোমাকে লাগবে একটা শক্তপোক্ত প্রোটেকশনের জায়গা। সেই জায়গার জন্য তোমাকে সেখানে যেতে হবে। মেফো তখন বলল, কোথায়? পৌর সেই লোকটি বলল, ওরা আমাদেরকে সবসময় খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায় না। আন্ডারগ্রাউন্ড কিং এর কাছে যেতে হবে তোমাকে। ওইখানে গেলেই তুমি তোমার ক্ষমতা একটুখানি হলেও ফিরে পাবে এবং ইচ্ছা করেই তোমাকে ধরা দিতে হবে ওইখানে। তুমি কি এটা জানো যে আন্ডারগ্রাউন্ড কিং তোমাকে বিগত 1.5 মাস ধরে খুঁজে বেড়াচ্ছে? এটা হয়তো তুমি খুব ভালোভাবে বলতে পারবে না, কিন্তু আমি জানি আন্ডারগ্রাউন্ড কিং তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এবং আমাদের আশেপাশে অনেক জিন দেখতে পাওয়া গিয়েছে যারা কিনা আন্ডারগ্রাউন্ড কিং এর চেলাপেলা। ওরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। শুধুমাত্র কনফিডেন্সিয়াল ভাবে আমার এখানে আছো বলে ওরা তোমাকে খুঁজে পায়নি, কিন্তু তুমি সুস্থ হওয়ার পরে তোমার নিজেকে ওদের কাছে ধরা দিতে হবে এবং নিজেকে ওইখানে পৌঁছাতে হবে। তোমার ওইখানে যাওয়া লাগবে না, না তোমার খোঁজাও লাগবে না। তুমি আরেকটু সুস্থ হয়ে ওঠো। আর সব থেকে সোনাই সোহাগা ব্যাপার হচ্ছে, তোমাকে সেখানে গিয়ে সমস্ত কিছু দেখতে হবে। তুমি হয়তো জীবনে সেখানে কোনোদিন যাও নাই, এই জন্য একটু সাবধানে থেকো। তোমাকে ওইসব বিষয় সম্পর্কে যাওয়ার আগে আমি বলে নিব। খানিক্ষণ বাদে একটা ধোয়া সে পোড়ো লোকটির কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে, মহারাজ খবর আছে। পোড়ো লোকটি বলল, আমাকে কতবার বলেছি মহারাজ বলবে না? বলো কি হয়েছে? সেই জিনটি বলে উঠল, কোলোনস রাজ্যে তো উৎসবের আমেজ চলছে। সেখানে আজকে ইকবালের ছেলে ইউসুফ এবং মায়ার বিয়ে, এবং বিয়ের অনুষ্ঠান চলছে। তারা বেশ ধুমধাম করে। পোড়ো লোকটি বলল, ধুমধাম করে অনুষ্ঠান করতে দাও না, তারপর দেখো না কি হয়। ওদের অবনতি খুব দ্রুতই শীঘ্রই ঘনিয়ে আসছে। আমি জানি যে ওরা এখন আনন্দ করছে, কিন্তু পরবর্তীতে করতে পারবে না। পুরো বিশ্ব এখন আবার ওলটপালট করতে চলেছি আমি। আন্ডারগ্রাউন্ড কিং এর দূতগুলো তার মহলের কাছে গিয়ে সেনাপতির কাছে রিপোর্ট করলো। বলল কি যে, সেনাপতি মশাই, আমরা তাদেরকে খুঁজে পাইনি। মেফোকে পুরো আলাস্কা এবং ব্রাজিলের দক্ষিণ সাইডে সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কি করব বলুন তো? আসলে মেফো বোধহয় এখানে নেই। যদি থাকতো তাহলে তো আমরা খুঁজে পেতাম, তাই না? আর আপনি জানেন যে আমরা আপনার সব থেকে কাছের এবং খুব কনফিডেন্সিয়াল এবং খুব বড় বড় দূত, সেহেতু আপনারা আমার উপর ভরসা অবশ্যই করতে পারেন। আমি খুঁজে পাইনি। সেনাপতি তখন বলল, হ্যাঁ জানি, এখন তোমরা আসো, তোমাদেরকে পরে ডাকা হবে। সেনাপতি খুব দ্রুত গতিতে মহলের ভেতরে চলে গেল। এই মহলের চারপাশটা আগুনের নদী দিয়ে বেষ্টনী দেওয়া। সে ভেতরে গিয়েই মহারাজের কাছে গিয়ে বলল, মহারাজ, মেফোকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। মেফোকে খুঁজে পেতেই হবে, যেভাবেই হোক। কেন পাওয়া যাবে না? আন্ডারগ্রাউন্ড কিং ঘুরে সঙ্গে সঙ্গে সেটাই বলল। মেফো যে বেঁচে ফিরেছে এটা কোনোভাবেই আমাদের জন্য ভালো কোনো নিউজ নয়। ওকে খুব দ্রুতই আমাদের কাছে ধরে এনে মারতে হবে, আর ওর যে ক্ষমতা নেই সেটা আমাদের এজেন্টরা এসে বলেছে। তখন একজন মহিলা সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে বেরিয়ে আসলো। মহিলাটার মাথায় এক ধরনের মুকুট পরা। সেই মুকুটের মাথায় যে সিংহাসনটা আছে সেটা বেশ বড় এবং তার উপরে বেশ কিছু শিং বসানো। মহিলাটার চোখটা একদম জলজল করছে। তার শরীরে অদ্ভুত ধরনের পোশাক পরা, কালো রঙের, এবং তার মুখের ভিতরে অদ্ভুত ধরনের সব আকৃতির আর্ট করা। মহিলাটা কাছে এসে একটু অট্ট হাসি হাঁটল। মহিলাটার দুই দিকে বেশ বড় বড় দুটো দাঁত রয়েছে। সে সঙ্গে সঙ্গেই এসে বলল কি যে, কি ব্যাপার, মেফোকে খুঁজে পাওয়া যায়নি? মানে তোমরা কি করছো বলো তো সেনাপতি? একটা সাধারণ মানুষকে খুঁজে বের করতে পারছো না তোমরা? এই মহিলাটি এই এলাকার সব থেকে শক্তিশালী, মানে বড় শয়তানের পরে তার শক্তি রয়েছে এবং তার ক্ষমতা অধিক। সে সঙ্গে সঙ্গেই সেই সেনাপতির পাশে থাকা একটা জিনকে তার চোখ দ্বারা একটা দৈব্য শক্তি মেরে জ্বালিয়ে দিল। পাশে থাকা আরও বেশ কয়েকটি জিন বলল, ক্ষমা করবেন, আমরা দেখছি, আমরা খুব শীঘ্রই মেফোকে খুঁজে বের করব, আপনি কিছু মনে করবেন না। তাই বলে সেনাপতি সেখান থেকে চলে গেল। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কিং এর ওয়াইফ, এবং সে খুবই শক্তিশালী একটা জিন এবং তার মধ্যে রয়েছে অসংখ্য ক্ষমতা। এই মহিলা যা বলে আন্ডারগ্রাউন্ড কিং তাই শোনে, এবং এই মহিলার কথাই সে ক্যান্টিলিয়াকে সাহায্য করতে গিয়েছিল। সাহায্য করতে গিয়ে ক্যান্টিলিয়ার যুদ্ধ ময়দান থেকে সে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে। এজন্যই সে আন্ডারগ্রাউন্ড কিংকে কথা শোনাতে একদমই ছাড়ে না। বলে কি যে, শোনো, তুমি তো সেখানে গিয়ে বেঁচে ফিরেছো, যা ভালো করেছ, আমাদেরকে দ্রুত যেতে হবে।
খবর এসেছে নিচে থেকে। পাতালপুরী খবর পাঠিয়েছে, খুব দ্রুত সেখানে যেতে হবে, আর সেখানে না গেলে হয়তো কোনো বড় বিপদ আছে। পাতালপুরীর সম্রাট আমাদেরকে ডেকে পাঠিয়েছে, আমাদেরকে সেখানে খুব দ্রুত যেতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, উনি আমাদের এখন ত্রাণকর্তা, উনি হয়তো আগামীর রাজা হবেন, সেহেতু ওনার খবর খুব দ্রুত আমাদের কাছে পৌঁছেছে এবং আমাদেরকে যেতে হবে। আন্ডারগ্রাউন্ড কিং বলল, এই লোকটার হয়ে কাজ করতে আমার ভালো লাগে না, অনেক আগে থেকেই আমি বলেছি যে ওনার দ্বারা কিচ্ছু হবে না। উনি এখন এসেছে, যখন বড় শয়তান এবং ক্যান্টিলিয়া বেঁচেছিল তখন তো কিছু করতে পারেনি, এখন যখন কেউ নেই তখন ওনার খুব পাকনা গজেছে, তাই না? একথা বলতেই তার স্ত্রী বলল, কি যে চুপ থাকো, উল্টাপাল্টা কথা বলো না, তাড়াতাড়ি কোথাও, আমাদেরকে সেখানে যেতে হবে। সমস্ত রাজাদের এবং এজেন্টদের সেখানে উনি ইনভাইট করেছে, ওইখানে নিশ্চয়ই বড় কোনো অনুষ্ঠান আছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমাদেরকে জানতে হবে। তুমি তো একদম ইকবাল এবং ইউসুফের কাছে কি হেরে এসেছো। পুরো কুরুলুস রাজ্য আমরা আবার দখলে নিব এবং পুরো বিশ্ব সাম্রাজ্য আমরা আবার দখলে নিয়ে আমাদের কায়দায় সমস্ত কিছু করব, আমাদের এজেন্ট বসাবো। তাড়াতাড়ি চলো তো, এত কথা না বলে। আন্ডারগ্রাউন্ড কিং এবং তার স্ত্রী অন্ধকারের ভিতরে আবার ঢুকে গেল এবং চারিদিকটা যেন কোনোরকম মহলে পরিণত হয়েছে। সেনাপতি বাইরে এসে বলল, তোমরা কি করছো? একটা মানুষকে খুঁজে বের করতে পারছো না? খুব দ্রুত তাড়াতাড়ি যাও, গিয়ে মিফোকে খুঁজে নিয়ে আসো। আবার বেশ কয়েকটা টিম সে আলাস্কা এবং ব্রাজিলের দক্ষিণ সাইডে পাঠালো, যাতে করে সে মিফোকে ধরে নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এপিসোড নাম্বার 7 এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। এই গল্পটি আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা পছন্দ করেছেন, আপনাদেরকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। সিজন 4 দেখার জন্য সকলকে অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।